আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার আলোচ্য বিষয়টি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে ময়মনসিংহ বোর্ড 2024 সালে যে অঙ্কটি এসেছিল তার সমাধান নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালে একটি অঙ্ক এসেছিল। এটি হচ্ছে জাব্বার লিমিটেডের 31শে ডিসেম্বর 2023 সালের উদ্ধৃতপত্র। ঠিক আছে, এখানে দেওয়া আছে দায়সমূহ টাকা, সম্পদসমূহ টাকা। দায়ের পাশে আমাদের দেওয়া আছে শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, 10% ঋণপত্র, বকেয়া খরচ, পদেয় হিসাব। আমাদের টাকা কত? 15 লক্ষ। তারপরে সম্পদসমূহ, ঠিক আছে, সম্পদসমূহের দিকে আমাদের ছিল স্থায়ী সম্পদ 7 লক্ষ, মজুদ পণ্য 3 লক্ষ, প্রাপ্য হিসাব 1 লক্ষ, প্রাপ্য নোট 1,50,000, নগদ তহবিল 1,50,000, অগ্রিম বীমা 90,000 টাকা, প্রাথমিক খরচাবলী 10,000 টাকা। ব্যালেন্স উভয় দিকেই 15 লক্ষ টাকা মেলানো আছে। আমাদের নিচে আরো কিছু তথ্য ছিল। কোম্পানির বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে পণ্য বিক্রি করেন। ঠিক আছে, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে পণ্য বিক্রি করেন। 2023 সালের বিক্রয়ের পরিমাণ 18 লক্ষ টাকা এবং পরিচালন ব্যয় ছিল 2 লক্ষ টাকা। আমাদের রিকোয়ারমেন্ট চেয়েছিল ক নাম্বার বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো, খ নাম্বার চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করো, গ নাম্বার নিট লাভ অনুপাত ও চলতি মূলধন অনুপাত নির্ণয় করো। চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো খুঁজে নিয়ে আসি। ক নাম্বার বিনিয়োজিত মূলধন, বিনিয়োজিত মূলধন সমান সমান আমরা জানি হচ্ছে মালিকানা তহবিলের সাথে দীর্ঘমেয়াদী ঋণপত্র যোগ করলে আমাদের কি বের হয়ে যায়? বিনিয়োজিত মূলধন বের হয়ে যায়। কিন্তু যদি আমাদের অলিক সম্পদ থাকে অঙ্কটার মধ্যে, তখন আমাদের অলিক সম্পদটা বাদ দিতে হবে। এখানে দেখো, যেহেতু প্রাথমিক খরচাবলী একটা অলিক সম্পদ, এই জন্য আমাদের কি করতে হবে? প্রাথমিক খরচাবলী আমাদের বাদ দিয়ে দিতে হবে। চলো, বিনিয়োজিত মূলধনের সূত্রটা হচ্ছে মালিকানা তহবিল, মালিকানা তহবিল প্লাস দীর্ঘমেয়াদী দায়। এখান থেকে মাইনাস করতে হবে অলিক সম্পদ। ঠিক আছে, মানে ভুয়া সম্পত্তি আর কি, অলিক সম্পদ অথবা ভুয়া সম্পদ। এখন আসো, মালিকানা তহবিল আমাদের কোনগুলো? মালিকানা তহবিল হচ্ছে শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, এই দুইটা এখানে আমাদের মালিকানা তহবিল। ঠিক আছে, তহবিল, তাহলে এই দুইটা এখানে লিখতে পারো, শেয়ার মূলধন, শেয়ার মূলধন যোগ সাধারণ সঞ্চিতি। এটার সাথে তোমার যোগ হবে কি? দীর্ঘমেয়াদী ঋণপত্র, মানে হচ্ছে 10% ঋণ। এখান থেকে আমাদের মাইনাস করতে হবে কি? অলিক সম্পদ। এখানে অলিক সম্পদটা কোনটা? এই যে প্রাথমিক খরচাবলী। ঠিক আছে, প্রাথমিক খরচাবলী। এখন টাকাগুলো বসাও। শেয়ার মূলধনের টাকা ছিল 80, শেয়ার মূলধনের টাকা ছিল 8 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা প্লাস সাধারণ সঞ্চিতির টাকা ছিল 3 লক্ষ টাকা, আর তোমার ঋণপত্রের টাকা ছিল 2 লক্ষ টাকা। মাইনাস হচ্ছে প্রাথমিক খরচাবলী আমাদের ছিল 10,000 টাকা। এখন আসো, 8 লক্ষ, 3 লক্ষ আর 2 লক্ষ কত হচ্ছে? 13 লক্ষ। ঠিক আছে, কত হচ্ছে? 13 লক্ষ। 8 লক্ষ, 3 লক্ষ আর 2 লক্ষ কত হলো? 13 লক্ষ। মাইনাস হচ্ছে 10,000। 13 লক্ষ থেকে 10,000 বিয়োগ করলে আমাদের থাকবে 12,90,000 টাকা, 12,90,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আমাদের এখন চেয়েছে গ নাম্বার চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করো। চলো আমরা এই খ নাম্বারের উত্তরটি দেখে আসি। চলতি অনুপাতের সূত্রটি আমরা কি জানি? চলতি সম্পদ বাই হচ্ছে চলতি দায়, চলতি সম্পদ বাই হচ্ছে চলতি দায়, চলতি দায়। এটা হচ্ছে আমাদের চলতি অনুপাতের সূত্র, চলতি সম্পদ বাই চলতি দায়। এখন একটু খেয়াল করো, আমাদের এখানে চলতি সম্পদগুলো কোনগুলো আছে? এই যে মজুদ পণ্য, এটা আমাদের চলতি সম্পদ। এখানে লিখতে পারো মজুদ পণ্য প্লাস, তারপরে আছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব প্লাস, তারপরে আছে প্রাপ্য নোট, প্রাপ্য নোট প্লাস, তারপরে আছে আমাদের নগদ তহবিল,
নগদ তহবিল প্লাস তারপরে আমাদের এই যে অগ্রিম খরচ, অর্থাৎ কোন প্রকার খরচের সাথে যদি অগ্রিম লেখা থাকে এটা হচ্ছে তোমার চলতি সম্পদ, আর কোন খরচের সাথে যদি বকেয়া লেখা থাকে তাহলে এটা হয়ে যায় চলতি দায়। যেহেতু অগ্রিম বীমা এই জন্য আমাদের এটা চলতি সম্পদ, তাহলে তুমি লিখতে পারো অগ্রিম বীমা। এখন আসো বাই চলতি দায়। এখানে আমাদের চলতি দায় এই যে বকেয়া খরচ আর হচ্ছে পদেয় হিসাব, এই দুইটা আছে, তাহলে এখানে লিখতে পারো বকেয়া খরচ। আমি বলেছিলাম খরচের সাথে বকেয়া থাকলে এটা কি হয়ে যায়, চলতি দায় হয়ে যায়। পদেয় হিসাব, পদেয় হিসাব। এখন আমাদের এই যে মজুদ পণ্য টাকা কত দেওয়া ছিল, 3 লক্ষ টাকা, তাহলে এখানে লিখতে পারো 3 লক্ষ টাকা প্লাস প্রাপ্য হিসাবে টাকা ছিল আমাদের 1 লক্ষ টাকা প্লাস নগদ, তারপরে ছিল কি প্রাপ্য নোটের টাকা ছিল আমাদের 1,50,000 টাকা, নগদ তহবিলের টাকা ছিল 1,50,000 টাকা। তারপরে আমাদের ছিল অগ্রিম বীমা হচ্ছে 90,000 টাকা। অগ্রিম বীমা কত, 90,000 টাকা। এখন বকেয়া খরচের টাকা ছিল আমাদের 1,50,000 টাকা প্লাস পদে হিসাবে টাকা ছিল আমাদের 50,000 টাকা। এখন একটু খেয়াল করো, 3 লক্ষ, 1 লক্ষ, 1.5 লক্ষ, 1.5 লক্ষ, 90,000 যোগ করলে আমাদের টাকা হচ্ছে তোমার 7,90,000। কত হচ্ছে, 7,90,000। এটাকে তুমি এখন 7,90,000 বাই এই যে 1.5 লক্ষ আর 50 যোগ করলে হচ্ছে 2 লক্ষ। এখন তুমি 7,90,000 কে 2 লক্ষ দ্বারা ভাগ দিলে ফলটা কত আসে, 3.95। যেহেতু আমাদের চলতি অনুপাতকে রেশিও দ্বারা প্রকাশ করতে হয়, এই জন্য তুমি রেশিও কত দিবা, 1 দিবা। 3.95 অনুপাত কত, 1। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। এখন আসো আমাদের খ নাম্বারের যে দ্বিতীয় রিকোয়ারমেন্টটা চেয়েছিল তড়িৎ অনুপাত, এটা একটু বের করে দেখে আসি। তড়িৎ অনুপাতের সূত্রটি হচ্ছে তরল সম্পদ বা হচ্ছে চলতি দায় কি, তরল সম্পদ বাই হচ্ছে তোমার চলতি দায়। এখন আসো তরল সম্পদ আমরা কিভাবে বের করব। চলতি সম্পদ থেকে মজুদ পণ্য এবং অগ্রিম কোনো খরচ থাকলে এইগুলো বাদ দিতে হবে। চলতি সম্পদ থেকে মজুদ পণ্য এবং অগ্রিম খরচ বাদ দিতে হবে, তাহলে আমাদের বের হয়ে যাবে কি, তরল সম্পদ। এখন তুমি এখানে লিখতে পারো চলতি সম্পদ, চলতি সম্পদ, এখান থেকে বাদ যাবে মজুদ পণ্য, বাদ যাবে হচ্ছে অগ্রিম খরচ, অগ্রিম খরচ। যেহেতু এখানে দেওয়া আছে অগ্রিম বীমা, তাহলে এখানে তুমি লিখতে পারো অগ্রিম বীমা। আর নিচে হচ্ছে চলতি দায়, চলতি দায়। আমরা খ নাম্বারের 1 নাম্বার রিকোয়ারমেন্টে বের করেছিলাম চলতি সম্পদ কত, 7,90,000 টাকা। ঠিক আছে, এটা খ নাম্বারের 1 নাম্বার রিকোয়ারমেন্টে বের করেছিলাম চলতি সম্পদ কত, 7,90,000। এখান থেকে তুমি বাদ দিবা মজুদ পণ্য, মজুদ পণ্যের টাকা হচ্ছে 3 লক্ষ টাকা। আবার অগ্রিম খরচ তুমি বাদ দিতে হবে 90,000 টাকা। ঠিক আছে, অগ্রিম বীমার যে টাকাটা ছিল এটা ছিল 90,000 টাকা। আর চলতি দায় এটা আমরা বের করেছিলাম কত, 2 লক্ষ টাকা। এটা আমরা কত বের করেছিলাম, 2 লক্ষ টাকা। 7,90,000 থেকে 3 লক্ষ বিয়োগ করলে আমাদের থাকবে 4,90,000। আর 4,90,000 থেকে আবার 90,000 বিয়োগ করলে থাকবে শুধু 4 লক্ষ, থাকবে শুধু 4 লক্ষ বাই কত, 2 লক্ষ। 4 লক্ষকে 2 লক্ষ দ্বারা ভাগ দিলে আনসার হবে 2, আনসার হবে 2। যেহেতু তড়িৎ অনুপাতকে আমরা অনুপাত দ্বারা প্রকাশ করি, এই জন্য 2:1, 2:1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। গ নম্বরে আমাদের চেয়েছে নিট লাভ অনুপাত ও চলতি মূলধন অনুপাত। এখন একটু খেয়াল করে, এই যে নিট লাভ অনুপাত, মোট লাভ অনুপাত, পরিচালন মুনাফা অনুপাত, এইরকম যদি থাকে, এই সূত্রটা মনে রাখার একদম সহজ একটি উপায় হচ্ছে যে অনুপাত চাবে এটা হচ্ছে উপরে, যে অনুপাত চাবে এটা কি উপরে, আর নিচে হচ্ছে বিক্রয় ইনটু হচ্ছে 100। আমি আবারও বলছি, মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, পরিচালন মুনাফা অনুপাত, যে অনুপাতই চাক না কেন এটা হবে উপরে, আর বিক্রয় হবে বাই আকারে ইনটু হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এই যে নিট লাভ অনুপাত এটা তুমি কিভাবে লিখবা, এটা তুমি লিখতে পারো এরকম, এই যে নিট লাভ অনুপাত। এই যে নিট লাভ অনুপাতের সূত্র আমি কি বলেছি, যেটা চাই এটা হচ্ছে উপরে। ঠিক আছে, এই যে টানের উপরে থাকবে কি নিট লাভ, নিট লাভ, নিচে হচ্ছে তোমার বিক্রয়, নিচে কি হবে বিক্রয় ইনটু হচ্ছে তোমার 100।
এখানে একটু খেয়াল করো, এখানে কিন্তু কোনো জায়গায় আমাদের এই যে নিট লাভ দেওয়া নাই, ঠিক আছে। তাহলে নিট লাভটা আমাদের বের করে নিতে হবে। এখন আসো, এই যে কোম্পানির বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে পণ্যটা বিক্রি করে 2023 সালের বিক্রয়ের পরিমাণ 18 লক্ষ টাকা এবং পরিচালন ব্যয় কত 2 লক্ষ টাকা। আমরা এই যে বিক্রয়টা এটা পেলাম 18 লক্ষ টাকা, কিন্তু আমাদের কিন্তু এখানে নিট লাভ বলা নাই, কিন্তু আমাদের এই যে নিট লাভটা বের করার একটি মাধ্যম দিয়ে দিয়েছি। একটু খেয়াল করো, কোম্পানির বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে পণ্য বিক্রি করে, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো তো, এই যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে পণ্যটা বিক্রি করে, তাহলে এখানে তুমি লিখতে পারো না এই যে বিক্রয়, আমরা বিক্রয়টা কিভাবে করব, বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে। এই যে এটার উপরে তোমার কি করবা, লাভ করবে হলো 25% লাভ, এটা ঠিক আছে। এর মানে হচ্ছে তোমার বিক্রয়টা করতেছে এই যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর, ঠিক আছে। বিক্রিত পণ্যের ব্যয়ের উপর তুমি 25% লাভ করবা, তারপরে তুমি কি করবা, বিক্রি করবা, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো, এই যে বিক্রিত পণ্যের ব্যয় যার উপরে তুমি লাভ করবা এটা সর্বদা থাকবে 100%। তাহলে এই যে বিক্রিত পণ্যের ব্যয়টা এটা কত 100%, ঠিক আছে। এটা 100% প্লাস এই যে লাভটা কত ছিল আমাদের 25%, তাহলে কত দাঁড়ালো, এই যে 125 দাঁড়ালো, ঠিক আছে। তাহলে এখানে 125 দাঁড়ালো, অর্থাৎ এই যে বিক্রয়ের যে টাকাটা এখানে দেওয়া আছে 18 লক্ষ টাকা, এটা আমাদের কত শতকরা কতর মান, এটা হচ্ছে আমাদের 125% এর মান। কেন? কারণ হচ্ছে আমাদের এই যে বলছে, তারা বলছে কোম্পানির বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে পণ্য বিক্রি করে, ঠিক আছে। তাহলে ধরো বিক্রিত পণ্যের ব্যয়টা ছিল আমাদের 10,000 টাকা, ঠিক আছে। এটার উপরে 25% লাভ করে, এটার উপরে কি করে 25% লাভ করে, তারপরে এই যে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় ছিল কত 10,000 টাকা, তারপর আমাদের লাভ করলো কত টাকা, তারপরে আমাদের লাভ করলো হচ্ছে তোমার 25%। তাহলে আমাদের এই যে আগের ছিল 10,000, আবার লাভের কিছু টাকা অ্যাড করে 25% এর টাকা অ্যাড করে আমাদের কি বের হলো, বিক্রয় বের হলো। তার মানে দাঁড়াচ্ছে এই যে বিক্রিত পণ্যের ব্যয় আগেরই তো ছিল 100%, মানে আমাদের যার উপরে ধরবে পার্সেন্টেজ সে সর্বদা 100%। তাহলে এই যে 100 আর হচ্ছে 25 টোটাল হলো কত 125%। তাহলে এই যে বিক্রয়ের টাকাটা এটা কি 125% এর টাকা, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এই জন্য এখানে বুঝিয়েছি এই যে বিক্রিত পণ্যের ব্যয় এটার উপরে তোমার 25% লাভ, বিক্রিত পণ্যের ব্যয়টা ছিল 100 আর তোমার লাভটা ছিল 25, তাহলে 125। এটা কার মান, এই যে বিক্রয়ের মান। এই যে লাভটা ছিল কিন্তু এই যে মোট মুনাফা ছিল এটা কিন্তু 25% আর বিক্রিত পণ্যের ব্যয় ছিল 100%। এখন তুমি কি বের করবা, এখন একটু খেয়াল করে, এই যে পরিচালন ব্যয় আছে, আমি যেহেতু নিট লাভ বের করব, নিট লাভের একটা সূত্র আছে। নিট লাভের সূত্রটা কি জানো, এই যে নিট লাভ, এটা সূত্র হচ্ছে তোমার মোট মুনাফা মাইনাস হলো পরিচালন ব্যয়, মাইনাস কি পরিচালন ব্যয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আর্থিক বিবরণী করেছো তারা জানো আর্থিক বিবরণী ফার্স্টে বিক্রয় থেকে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হয়, আমাদের বের হয় কি মোট মুনাফা। তখন মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমাদের বের হয় কি নিট লাভ, ঠিক আছে। নিট লাভ বা নিট মুনাফা, এই যে নিট লাভ বের করার সূত্রটি কি মোট মুনাফা আর হচ্ছে তোমার এখানে কি আছে পরিচালন ব্যয়, মোট মুনাফা মাইনাস হলো পরিচালন ব্যয়। এখন তোমার বের করতে হবে মোট মুনাফা, এই যে মোট মুনাফা। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এই যে মোট মুনাফা বের করার উপায়টা হচ্ছে আমাদের এখানে বিক্রয় দেওয়া আছে। এখন তুমি বিক্রয়টা উপরে লিখবা, বিক্রয়টা এই যে 18 লক্ষ, এই টাকাটা তুমি উপরে লিখবা, লেখে এই যে 18 লক্ষ টাকা, এই যে 18 লক্ষ টাকা, এই টাকাটা কত পার্সেন্টের টাকা, এই টাকাটা কিন্তু 125%-এর টাকা, ঠিক আছে। কারণ হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় ছিল 125 ছিল তোমার লাভ, তাহলে 125-এর টাকা, এই জন্য তুমি 125 দ্বারা ভাগ করবা, ঠিক আছে। 18 লক্ষকে তুমি 125 দ্বারা ভাগ করবা, ইনটু দিবা তুমি কি বের করতেছো, এই যে মোট মুনাফা বের করতেছো না, মুনাফার পার্সেন্টেজটা কত ছিল 25, তাহলে তুমি 25 দ্বারা গুণ করবা। আমি আবারও বলছি, সর্বদা এই যে বিক্রয়ের টাকাটা দিবা উপরে, তারপরে এই যে বিক্রয়ের পার্সেন্টেজ কত ছিল, বিক্রয়ের পার্সেন্টেজ ছিল 125, এর জন্য 125 দ্বারা ভাগ করবা, ইনটু এই যে মোট মুনাফা চেয়েছে, আমরা যেহেতু মোট মুনাফা বের করতেছি এই জন্য হচ্ছে এই মোট মুনাফার পার্সেন্টেজ দ্বারা তুমি গুণ করবা। এখন যদি তুমি বিক্রিত পণ্যের ব্যয় বের করতা, ধরো এই জায়গার মধ্যে তুমি বিক্রিত পণ্যের ব্যয়টা তোমার দরকার ছিল, তুমি এটা বের করতেছো বিক্রিত পণ্যের ব্যয়, এটা যদি তুমি বের করে থাকো তাহলে এখানে তুমি লিখতে পারো 18 লক্ষ বাই সর্বদই আমাদের 100% দ্বারা 125 দ্বারা ভাগ করতে হবে, ইনটু দিবা বিক্রিত পণ্যের ব্যয় আমরা কত ধরেছিলাম, এটাকে তো আমরা 100% ধরেছিলাম, এই জন্য তুমি এটাকে 100 দ্বারা গুণ করতে হতো, ঠিক আছে। যদি বিক্রিত পণ্যের ব্যয় চাইতো তাহলে 100 দ্বারা গুণ করতে, যেহেতু আমাদের মোট মুনাফা বের করতেছি, মোট মুনাফার পার্সেন্ট আমাদের 25 ছিল, এই জন্য 25 দ্বারা গুণ করতেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, আশা করি তোমরা এতটুকু টেকনিক বুঝতে পেরেছো। তারপর 18 লক্ষকে 125 দ্বারা ভাগ করে 25 দ্বারা গুণ করলে আমাদের আসবে হলো 3 লক্ষ
60,000 টাকা, 3,60,000 টাকা। এখন একটু খেয়াল করো, আমাদের মোট মুনাফা বের হলো 3,60,000 টাকা। তাহলে মোট মুনাফা লিখতে পারো 3,60,000 টাকা মাইনাস দাও পরিচালন ব্যয়। আমাদের পরিচালন ব্যয়টা কত দেওয়া ছিল? এই যে 2 লক্ষ টাকা। পরিচালন ব্যয় কত দেওয়া ছিল? 2 লক্ষ টাকা। তাহলে আমাদের 3,60,000 থেকে 2 লক্ষ বিয়োগ করলে 1,60,000 টাকা আরো আমাদের থাকে। তাহলে আমাদের নিট লাভ কত পেলাম? এই যে 1,60,000 টাকা। নিট লাভ আমরা কত পেলাম? 1,60,000 টাকা। চলো আমরা উপরের সমাধানটি দেখে আসি। আমাদের নিট লাভ আমরা কত বের করেছিলাম? 1,60,000 টাকা বাই হচ্ছে বিক্রয়। এখন বিক্রয়ের টাকা কত? 18 লক্ষ টাকা। এই যে 18 লক্ষ টাকা ইন্টু কত দিবা তুমি? ইন্টু দিবা হলো 100। এখন 1,60,000 কে 18 লক্ষ দ্বারা তুমি ভাগ দিবা, ইন্টু দিবা 100। ঠিক আছে, তখন তোমাদের ফলাফলটি আসবে 8.89। ঠিক আছে, এটা আসে যখন তুমি 1,60,000 কে 18 লক্ষ দ্বারা ভাগ দিবা, ইন্টু দিবা 100, তখন তোমার আনসারটি আসবে 8.89। যেহেতু এটা 100 দ্বারা গুণ আছে, অর্থাৎ শতকরাতে প্রকাশ করা আছে, এই জন্য তুমি পার্সেন্টেজ দিয়ে দিবা। তাহলে আনসারটি দাঁড়ালো 8.89%। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো চলতি মূলধন অনুপাত, এটা আমরা বের করে আসি। গ নাম্বারের 2 নাম্বার রিকোয়ারমেন্টটা চেয়েছিল চলতি মূলধন অনুপাত। এখন চলতি মূলধন অনুপাতের সূত্রটি কি? আমাদের চলতি মূলধন নিচে হচ্ছে চলতি দায়। ঠিক আছে, এখন আসো এই যে চলতি মূলধন আমরা কিভাবে বের করি। আমরা জানি চলতি মূলধনের আরেকটি নাম আছে, এটা হচ্ছে কার্যকরী মূলধন। চলতি মূলধনের আরেকটি নাম আছে, এটা কি? কার্যকরী মূলধন। এখন চলতি মূলধন বা কার্যকরী মূলধন বের করার সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস হচ্ছে চলতি দায়। চলতি দায় আর নিচে আমাদের কি ছিল? চলতি দায়। খ নাম্বারের প্রথম রিকোয়ারমেন্টে আমরা চলতি সম্পদটা বের করেছিলাম কত? 7,90,000 টাকা। আর চলতি দায় ছিল আমাদের 2 লক্ষ টাকা। বাইরে বাকি চলতি দায় এই যে 2 লক্ষ টাকা। 7,90,000 থেকে 2 লাখ চলে গেলে আমাদের কত থাকবে? 5,90,000 টাকা। এটাকে তুমি 2 লক্ষ দ্বারা ভাগ দিবা। 5,90,000 কে 2 লক্ষ দ্বারা ভাগ দিলে আমাদের আনসারটি হবে 2.95। ঠিক আছে, 2.95 অর্থাৎ 2.95। যেহেতু এগুলো আমরা অনুপাত দ্বারা অঙ্ক করতেছি, এই জন্য তুমি ইস্টু দিয়ে কি দিয়ে দিবা? 1 দিয়ে দিবা। ইস্টু দিয়ে কি দিয়ে দিবা? 1 দিয়ে দিবা। একটু কথা মাথায় রাখবা, যেগুলোর সাথে ইন্টু 100 আছে এটা হচ্ছে পার্সেন্টেজে হবে। আর যেগুলো অনুপাত আছে, হ্যাঁ নর্মালি অনুপাত আছে, এগুলো অনুপাত আকারে যাবে। আর যেগুলো হচ্ছে আবর্তন লেখা আছে, এগুলো বার হবে। ঠিক আছে, এগুলো কি হবে? বার হবে। প্রিয় ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।